কী প্রেক্ষিতে এই শ্বেতপত্রটি প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর? এইটার শ্বেতপত্রটি একটি আপনার বাংলায় যদি আমি শব্দটা বলি তাহলে এটা অর্থনীতিতে স্বচ্ছতা আনার ক্ষেত্রে একটি অনুশীলন। এটা স্বচ্ছতার অনুশীলন। এই স্বচ্ছতার অনুশীলনের ভিতর দিয়ে এই বর্তমান সরকার উপলব্ধি করবে তারা কী ধরনের উত্তরাধিকার নিয়ে অর্থনৈতিক পরিচালনার দায়িত্ব পেয়েছেন। সেহেতু এই অর্থনীতির পরিচালনার ক্ষেত্রে ওনাদের এই মুহূর্তের চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করা, প্রতিবন্ধকতাগুলোকে অনুধাবন করা এবং পরবর্তী পদক্ষেপগুলোকে ওনারা যদি রূপায়ণ করতে চান তাহলে প্রথমে বোঝা দরকার কোন ভিত্তিভূমির উপরে ওনারা দাঁড়িয়ে আছেন। আমাদের মূল কাজটা হলো এই ভিত্তিভূমিটাকে নিরূপণ করা, মূল্যায়ন করা এবং তথ্য উপাত্ত দিয়ে এটাকে উপস্থিত করা, আমাদের এইটিই কাজ। কেউ কেউ প্রশ্ন করেন যে এই ভিত্তিভূমি বা এইরকম একটা চ্যালেঞ্জ বা ঘটনাবলী কেন হলো, এই আলোচনাটা কি আপনারা করবেন না? আমরা হ্যাঁ কিছুটা করব, কিন্তু সবটা করা 90 দিনের ভিতরে সম্ভব না। সেহেতু প্রত্যাশাটা আমাদের একটুখানি সীমিত করতে হচ্ছে পরিস্থিতির কারণে ইত্যাদি। আর একটা বিষয় থাকে, তাহলে এই সমস্যাগুলোকে চিহ্নিত করার পরে এটাকে কিভাবে সমাধান হবে সেগুলি কি আপনারা বলবেন? আমরা আবার বলছি, ওইটা যেমনই কিছুটা আমরা বলবো, এটাও কিছুটা বলবো, ইঙ্গিত দিব, কারণ সরকারের বিভিন্ন সংস্কার কর্মসূচির জন্য অন্যান্য বিষয়াদি সামনে আছে। সেহেতু এইটা ওই সংস্কারের কর্মসূচিগুলোকে আরেকটু আলোকিত করবে, যে কোন পথে যাওয়ার ক্ষেত্রে কোথায় গুরুত্ব দিবে। এইটা ততখানি সংস্কার কর্মসূচি দিবে না, এইটা সংস্কারের পথকে আলোকিত করবে। আর এর আগে এই সমস্যা যাতে কোনো দিন আবার উদ্ভব না ঘটে, তাহলে সেই ক্ষেত্রে রক্ষা কবচগুলোর কথাও উল্লেখ করা হবে। এইটি হলো মূল আমাদের ব্যাপার আর কি। এটার জন্য আমরা শুরুতেই যেটা করেছি সেটা হলো তথ্য উপাত্তের অত্যন্ত একটি সমালোচনামূলক কিন্তু গঠনমূলক দৃষ্টিভঙ্গি থেকে আমরা তথ্য উপাত্তের মূল্যায়ন করব। আমরা তথ্য উপাত্তের মূল্যায়নের ভিত্তিতেই আমাদের যে ভিত্তি পরিস্থিতিটা সেইটাকে আমরা বোঝার চেষ্টা করব। যদি তথ্য উপাত্ত আমরা না পাই তাহলে এইটার বিকল্প তথ্য উপাত্ত কী হতে পারে সেগুলো আমরা বিবেচনা করব। সেগুলি যদি না পাই তাহলে অনেক ক্ষেত্রে আমরা এইটার কী বলে কার্যকারণ বিশ্লেষণও আমরা অনেক ক্ষেত্রে এটা করব। একটু প্লিজ আস্তে আস্তে একজনের কাছে দিয়ে দেন, ওনার হাতে হাতে পাঠিয়ে দিবে। সেহেতু আপনারা বুঝবেন যে আমাদের কাজের পরিধিগুলো কী, এবং এই কাজের পরিধি নিরূপণ করতে গিয়ে আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় মনের ভিতরে থাকে সেই সমস্ত বিষয়গুলি আমরা এখানে চিন্তা করে দেখতে চাই। তবে অনেকের কাছে কেমন একটা ধারণা হয়েছে যে এই কমিটি বোধহয় দুর্নীতি ধরার কমিটি। আমি আপনাদের কাছে পরিষ্কার বলতে চাই, এইটা দুর্নীতি ধরার কমিটি না। এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কী সেটা বলবে, কিন্তু কে দুর্নীতি করেছে, কী কেন করেছে এইটা বলার আমাদের দায়িত্ব না। এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে, সেটা করার জন্য আমরা এখানে বিশ্লেষক, নীতি বিশ্লেষক এবং সেইভাবে বা বিষয় বিশেষজ্ঞ হিসেবে আমরা মতামত দিব এটার কোথার ভিতর, আপনারা এটা পরিষ্কার থাকবেন। আর যেটা আমরা বলার চেষ্টা করছি আর কি এই প্রক্রিয়ার ভিতর দিয়ে, সেটা হলো যে এই যে সমস্ত নীতিমালা চলছে সেই নীতিমালাগুলোর একটু আমরা মূল্যায়ন করব, যে কারণ পূর্ববর্তী সরকারও বিভিন্ন নীতিমালা এবং কিছু নিয়মাবলী তৈরি করেছে, সেগুলির প্রাসঙ্গিকতা এবং এটার আগামী দিনে নতুন নীতিমালা করার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হবে, অথবা পুরনো অবস্থায় যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য রক্ষা কবচ কী হবে, এইগুলি আলোচনার ভিতরে থাকবে। আর যেটা আলোচনার ভিতরে থাকবে এটার ভিতরে দিয়ে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার অবয়ব কী হবে, তার ভিত্তিটা কী হবে সেটা সম্বন্ধে একটা ইঙ্গিত থাকবে যে বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নকে ত্বরান্বিত কার্যকর করার ক্ষেত্রে, আরও অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া যায় সেটার ব্যাপারেও একটা ইঙ্গিত থাকবে। একই রকমভাবে এলডিসি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের টেকসই বা মসৃণ উত্তরণের সুযোগ সম্বন্ধেও দুই একটি কথা হয়তো থাকবে। তবে আপনাদের আগেই আমরা বলছি যে আমরা কোনো সংস্কার কর্মসূচি নিয়ে বেরোচ্ছি না। এই সংস্কার কর্মসূচি সরকারের ভিতরে আলোচনা হচ্ছে, আগামীতে হবে। ওই সংস্কার কর্মসূচিকে কিছুটা নির্দেশনা দেওয়া, কিছুটা পথ প্রদর্শন করার জন্য,
তার বিভিন্ন তুলনামূলক গুরুত্বকে বোঝার জন্য এই কমিটি কাজ করবে। আপনারা জানেন আমার এই যে কলিগসরা এখানে উপস্থিত আছেন তারা সম্পূর্ণ অবৈতনিকভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কাজটা করছেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের নিজস্ব আত্মার তাগিদে দেশের এই বর্তমান পরিস্থিতিতে, এবং একই সাথে তাদের এইটার সময়কালে আপনাদের সাথে আমরা যোগাযোগে থাকব এইটার ভিতরে কাজ করার জন্য। এইটা কাজ করার জন্য আমরা 3টি পদ্ধতির চিন্তা করেছি। এক হলো যে সমস্ত তথ্য উপাত্ত সরকারি উৎস থেকে আছে তার একটি সমালোচনামূলক মূল্যায়ন আমরা করব, 1 নম্বর। দ্বিতীয়ত হলো যে সমস্ত বিশ্লেষণ বিভিন্ন চিন্তক প্রতিষ্ঠান এবং বৈদেশিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো করেছে সেগুলিকে আমরা ব্যবহার করব, প্রশ্নহীনভাবে না, মূল্যায়নমূলকভাবে করব। এবং তৃতীয়ত আমরা বিভিন্ন অংশীজনের সাথেও আলোচনা করব। বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করার জন্য আমরা এখন এটার একটা চিত্রায়ন করছি। আমরা হয়তো আমাদের ছাত্র যুব সমাজের নেতৃবৃন্দ দিয়েই হয়তো শুরু করব, বিদেশিদের সাথেও করব, ব্যবসায়ীদের সাথে করব, ঢাকার বাইরেও করব, ঢাকায়ও করব। আপনারা তো অনুধাবন করছেন এই অল্প সময়ের ভিতরে এত কিছুর আকাঙ্ক্ষা আমাদের আছে, তবে এই আকাঙ্ক্ষাকে আমরা আমাদের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে ব্যবহার করার চেষ্টা করব। এই তো ছিল আজকের প্রথম বৈঠক। আমরা এইটার কি হবে এইটা সম্বন্ধে আলোচনা করেছি, কেমন করে করব সেটাও আলোচনা করেছি, এবং কি কি মূল উপাদান থাকবে সেটা সম্বন্ধে ইঙ্গিত নিয়েছি। আগামী দিন আমরা ওই উপাদানগুলোকে আরেকটু চূড়ান্ত করব এবং দায়িত্ব বন্টন করব এটার লেখার কাজের ব্যাপারে, এবং পথ নির্দেশিকাটাও সেইভাবে একইভাবে আসবে। এটা হলো যে আমরা 3 মাস অপেক্ষা না করে যদি মনে করি কোনো একটি বিষয়ের উপরে আমরা প্রস্তুত হয়ে গেছি এবং সেইটাতে খসড়া আমরা প্রকাশ করে দিব, কারণ খসড়া প্রকাশ করাটা হবে এই কারণে যে এর উপরে যদি আরও মতামত আসে আমরা ওটাকে ব্যবহার করে এটাকে আরও বেশি দৃঢ় করার সুযোগ পাবো। সেহেতু অন্তর্বর্তীকালীন রিপোর্ট মানে পুরো রিপোর্টের অন্তর্বর্তীকালীন হবে না, খণ্ডিত অংশের অন্তর্বর্তীকালীন হবে, আপনাদের মতামত সংগ্রহের অংশ হিসেবে এটা হবে। আপনারা কি একটা বিষয় আপনারা নিজেরাও সমর্থন করেছেন যখন আপনারা ইকোনমিক্সের সঙ্গে কথা বলেছেন যে আমাদের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে তার মধ্যে অনেক অপ্রয়োজনীয় প্রজেক্ট আছে, আবার একটা বলা হয় যে প্রজেক্টের কস্ট অনেক বেশি। তো এখানে মানে 2টা জিনিস, একটা হচ্ছে যে কোনগুলো অপ্রয়োজনীয় বা কোন করে সেটা কি আপনারা দৃষ্টান্ত হিসেবে আনবেন কিনা। 2 নম্বর হচ্ছে আপনারা কি কয়েকটা প্রজেক্ট ইভ্যালুয়েট করে দেখবেন যেখানে আসলে কী পরিমাণ কস্ট বেশি। হ্যাঁ, ধন্যবাদ। আমি আপনাকে বলি, প্রথম কথা হলো আপনি যেটা বলেছেন এডিপির পোর্টফোলিও অ্যানালিসিস, এটা পাবলিক এক্সপেন্ডিচার রিভিউয়ের ভিতরে পড়ে, জাহিদ ভাইও বলতে পারবেন, আরও ওনারা এগুলো করেছেন। সেহেতু আমরা প্রজেক্ট ধরে কোনো অ্যানালিসিসের ভিতরে যাচ্ছি না, এই যাওয়ার আমাদের সুযোগই নেই। পাবলিক মানে এডিপির প্রজেক্ট কোনটা এ বি সি বা কোনটা কতদিন ধরে রয়েছে কিন্তু হচ্ছে না, এই আমরা বলি জম্বি প্রজেক্ট, এগুলি করার মতো আমাদের পরিস্থিতি নেই। কিন্তু সাধারণভাবে এডিপির উন্নয়নের জন্য যদি আমরা 2-1টি পরামর্শ থাকে সেটা আমরা অবশ্যই দিব, এটা হলো 1 নম্বর। আর স্পেসিফিক প্রজেক্ট ধরে খুব বেশি আলোচনার সুযোগ নাই, তবে আমরা মেগা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। মেগা প্রজেক্ট আলোচনা করতে গিয়ে যদি কোনো একটি বিশেষ প্রজেক্টের উপর মনোযোগ দিতে হয় সেটা হয়তো আমার সহযোগীরা দিবেন। একটা প্রশ্ন ছিল, এই আজকেরটা বুঝতে যেটুকু যেতে হয় সেটুকু, আজকেরটা বুঝতে যেটুকু যেতে হয় সেটুকু, অর্থাৎ হলো যদি আমার এই সময়কার আমরা ইংরেজিতে বলি রিয়েল টাইম ডেটা, এই সময়কার তথ্য উপাত্ত না থাকে, যতটুকু পিছনে গেলে পরে আমার এইটা বুঝতে সাহায্য করবে সেইটা আমি বুঝবো, এবং পিছনে যাব ততক্ষণই যদি এই পরিস্থিতি কেন হলো এইটা বোঝার জন্য যদি আমার দেখতে হয় তাহলে আমি ওইটা দেখব। কিন্তু এই রিপোর্ট বিগত সরকারের কাজের পূর্ণাঙ্গ মূল্যায়ন নয়, এটা মূলত হলো বর্তমান সরকারকে সাহায্য করার জন্য তাকে এগিয়ে যাওয়ার হিসেবে, এবং পুরনো যে ভুলগুলো হয়েছিল সেগুলি যাতে পুনরাবৃত্তি না হয় সেটার ব্যাপারে মনোযোগী করার জন্য করা হচ্ছে। আমরা ব্যাংকিং খাতের বা ব্যাংকিং প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ মূল্যায়ন করব না। এটার জন্য সরকারের একটি ব্যাংক কমিশন করার জন্য চিন্তা আছে, এবং এটা সময়ে আগামীতে এটা হবে বলে মনে করি। কিন্তু আমাদের কাজের জন্য যেটা প্রয়োজন করে সেটা হলো যেমন হলো যে ব্যক্তি খাতে বিনিয়োগ
এর ক্ষেত্রে ব্যাংক একটা বড় ভূমিকা রাখে। তাহলে এটা আমরা সেইখানে দেখব সেই ভূমিকা কেন পারছে না দেখতে গিয়ে তার তারল্য পরিস্থিতি, তাদের বেনামির ঋণ বা তাদের যে সঞ্চিতির ঘাটতি বা পুঁজি ঘাটতি এগুলো বিষয়ে দিয়ে আসবে এটার ভিতরে। কিন্তু আপনারা যদি মনে করেন যে ওটার ভিতর দিয়ে আমরা একীভূতকরণ অথবা অধিগ্রহণ এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা, না, ওগুলি হবে না, ওইটা ব্যাংক কমিশন রিপোর্টে যাবে। কিন্তু আমরা এই আমাদের প্রবলেমের দৃষ্টিভঙ্গি থেকে, আমাদের সমস্যার দৃষ্টিভঙ্গি থেকে ব্যাংকের প্রতিষ্ঠান যতখানি আসে ব্যক্তিঘাতের পুঁজি গঠনের জন্য যদি আমার মানি মার্কেট বা আমার ক্যাপিটাল মার্কেটের আলোচনা করতে হয় আমরা ওইটুকুই করব ওইটার ভিতরে। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে আপনারা বলছেন যে নবপঞ্চবার্ষিক রাখা হয়নি কেন, আর মানে 12 সদস্যই কেন রাখা হলো, 12 এর বেশি বা কম নয় কেন? আর এর সাথে আরেকটা বিষয় যে আপনাদের কমিটি 90 দিনের পরে কি অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যাবে? আর আপনাদের কমিটির টোটাল টিও আর কি হবে? আপনারা ডিটেল জানেন যে আপনারা আসলে এটা ডিটেল কি করতে যাচ্ছেন? আমি প্রথমে আপনাকে বলি, আপনি কি অর্থনীতি শাস্ত্রের? না, সেই জন্যই আপনি এই প্রথম প্রশ্নটা করেছেন, বিকজ আপনার ফার্স্ট কোন দিক আমাদের স্ট্যাটিস্টিক্স পড়ানো হয় কোন ইয়ারে? ফার্স্ট ইয়ারেই তো। বলেন কোন ইয়ারে পড়েন? ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত স্ট্যাটিস্টিক্স পড়ানো হয়। সেহেতু আপনি ইকোনমিক্স পড়লে এটা জানতেন, সেহেতু আমাদের দরকার করে না, আমাদের প্রত্যেকের স্ট্যাটিস্টিক জ্ঞান আজকের মতো কাজ চালানোর জন্য যথেষ্ট। দ্বিতীয় আপনার প্রশ্নটা কি ছিল যেন? যে আপনাদের 90 দিনের পর কি অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যাবে? তাহলে তো বাঁচা যেত। আর কি প্রশ্ন ছিল যেন? আর ছিল আপনাদের টিও আর কি হবে? আমাদের টিওআর তো আপনার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে কাগজ গেছে সেটার প্রথম দিনের কাগজের ভিতরেই ছিল। ওখানে ডিটেইল বলা নেই। তো প্রধান উপদেষ্টা যে আপনার নেতৃত্বে একটা কমিটি হবে, বাকি দায়িত্ব আপনার। এখন আপনি না, আমার অত দায়িত্ব নাই। আমি আপনাকে এই মুহূর্তে যেই সমস্ত কথা বলেছিলাম এইটি টিওআর। আমি যে কাজের পরিধি একটু আগে বললাম এটাই টিওআর, এবং প্রধান উপদেষ্টা আমাদের বলেছেন যে এই হিসাব একটা দিতে হয়, আমি দিলাম, কিন্তু এটা এটা তো প্রজ্ঞাপন, তাই না? হ্যাঁ, এটা প্রজ্ঞাপন। প্রজ্ঞাপনের কার্যপরিধিতে কার্যপরিধি এটা বিষয়াবলী নিয়মাবলী এটাকে কোন কোন দায়িত্ব এটার ভিতরে আছে। ওনারা বলেছেন বর্ণিত শ্বেতপত্রে দেশের বিদ্যমান অর্থনীতি সামগ্রিক চিত্র থাকার পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে সরকারের কৌশলগত পদক্ষেপ গ্রহণ, এসডিজি বাস্তবায়ন, এলডিসি থেকে উত্তরণে করণীয় বিষয়ে প্রতিফলন থাকবে। তো এটাই তো টিওআর, এবং এটাকে সৃষ্টিশীলভাবে ব্যাখ্যা করার অধিকার আমাদের দেওয়া হয়েছে, এটাই আমরা ঠিক করে নিয়েছি। আমি আপনাদের যেগুলি বললাম এইটি আর কি ওইটা। আপনি যদি এটাকে খুবই একটা আমলাতান্ত্রিকভাবে দৃষ্টিতে দেখেন তাহলে আপনি ভুল মানুষের সাথে কথা বলছেন। আর আপনি 12 জন কেন হয়েছে? কারণ আমার কাছে 13 সংখ্যা খুবই আনলাকি বলে জানি, সেই জন্য 13 নম্বর করিনি। আগান, লেটস গো। স্যার, আমার একটা প্রশ্ন, যে বলছেন আজকে আলোচনা হয়নি, আগামীতে আলোচনা হলে বলবো। না, ওইটা না। আপনাদের কমিটি যে সুপারিশ করবে গভর্নমেন্টের কাছে। না, এটা যে শোনেন, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ আমাদের একটা আলোচনার বিষয়। হ্যাঁ, বাংলাদেশের কর জিডিপির অনুপাত এত কম কেন, এটা সকলের জন্য উদ্বেগের বিষয়। সেই আলোচনা করতে গিয়ে যদি এটা আসে তখন হবে। তবে এটা যে অনৈতিক, এটা সংবিধান বিরোধী, এটা কর বিরোধী, এটা নাগরিকদের অধিকার বিরোধী, এটা তো আমরা সকলেই বলেছি। এটা তো আর অপেক্ষা রাখে, সরকার অবশেষে স্বীকৃতি দিয়ে এটা বাতিল করেছে। এটা তো মানে কাউন্টার প্রোডাক্টিভ, এটা তো সবাই বলেছেন। এটা আপনারাও তো জানেন। এটা স্যার, এটা আপনি বললেন যে পুঁজি পাচারের সম্বন্ধে আমরা বলবো, এবং সেটা সম্বন্ধে আলোচনা হয়েছে, আগামীতে আরও বিস্তারিত হলে যদি অন্তর্বর্তীকালীন রিপোর্টের অংশ এটা হয় তো আপনারা জানবেন। সাধারণভাবে আমাদের যেই কথাটা আলোচনা হয়েছে, এবং আমি হয়তো অনেক সহযোগীর বন্ধুদের কলিগসদের কথাই মনের কথা বলবো, সেটা হলো এটা একটা অত্যন্ত জটিল প্রক্রিয়া। এটা জটিল প্রক্রিয়া কারণ এটাকে যেই ফাইন্যান্সিয়াল ট্রেসিং বলে আর কি, না, একটার থেকে টাকা এইখান থেকে আপনার উৎস থেকে আপনার পরবর্তী মানে হোস্ট কান্ট্রিতে যে ট্রান্সফার প্রাইসিং। না, এটা ট্রান্সফার প্রাইসিংয়ের ব্যাপার না, এটা হলো এই টাকাটা কিভাবে গেছে এটাকে, কারণ এটা তো হাত বদল হতে গেছে। পেপার ট্রেল যেটা আর কি ট্র্যাকিং করা, এটা সহজ ব্যাপার না। তারপরে হলো আমি আপনাদের বলি, ওইটা যদি আপনি খুঁজে পানও তাহলে ওইটাকে পাওয়ার জন্য আপনার দেশের আইনে আপনাকে প্রথমে মামলা করে ওটাকে ডিগ্রি করতে হবে। তারপর ওই মামলার ডিগ্রিকে নিয়ে আপনি ওই দেশে যে তাদের কোর্টে আপনার ওইটার উপরে ডিগ্রি নিতে হবে, এবং সেটাকে গ্রহণযোগ্য মানে প্রমাণাদির ভিত্তিতে এটা হতে হবে, ওই যেটা ওই কোর্টের জন্য গ্রহণযোগ্য হবে। এই ফাঁকে
ওটাই টাকায় কেনা যে সমস্ত সম্পদ আছে ওগুলোকে চিহ্নিত করতে হবে, ওইটার ভিত্তিতে ওগুলো ফ্রিজ হবে। সেইটাতে যদি আপনি ডিগ্রি পান সেইটার ভিত্তিতে টাকা ওটাকে বিক্রি করে টাকা আপনাকে এই দেশে আনা যাবে। বুঝেছেন কি প্রক্রিয়া? তো সেহেতু এই টাকা থেকে যে ওই বাড়িটা কেনা হয়েছিল ওই দেশে ওই সময়, এইটাকে লাগানো ফিট করা এত সহজ ব্যাপার না। এটা হলো এক নম্বর। দ্বিতীয়ত হলো ওইটা আনার ক্ষেত্রে যে আইনানুগ যে সমস্ত চুক্তি থাকে সব দেশের সাথে আমাদের সেই চুক্তিগুলো যথোপযুক্তভাবে নেই। তৃতীয়ত হলো ওই চুক্তিগুলোকে কার্যকর করে ব্যবহার করার জন্য আইনজীবী থেকে আরম্ভ করে আর্থিক খাতের বিশেষজ্ঞ থেকে ইত্যাদি সেই দক্ষতাটাও অনেক ক্ষেত্রে আমাদের নেই। এবং যেই দক্ষতা সম্পন্ন মানুষ থাকে তাদেরকে মানে আমাদের ভাড়া করে নিয়ে এসে আমার কাজটা করানো এত সহজ ব্যাপার না, সেটা একটু কোনো জটিল ব্যাপার। খুবই গুরুত্বপূর্ণ হলো আর যেন কোনো দিন এগুলি না হয়, এই লোকগুলো যেন শাস্তি পায়, টাকা পাই বা না পাই লোকগুলোকে শাস্তি পেতে হবে, সেইটার ব্যবস্থা করতে হবে। ওনারা যে অনেকে জেলে আছে এটা সেইটারই অংশ হয়তো সম্ভবত, ওইটার দায়িত্ব আমি নেব না, সরকার বলবে আর কি। তবে এইটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি জানি যে প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বিভিন্ন বিদেশি লোকরা ওনার সাথে যখন দেখা করতে চায়, এটা আপনারা হেডলাইনে দেখবেন, ব্রিটিশ হাই কমিশনার গেছিল, উনি বলেছেন আপনারা জানেন যে বিলাতে আমাদের বড় সম্পদ আছে পাচার করা, তো এটা বড় অংশ, তো ওই টাকা কীভাবে আনা যায় ওনার সাথে এটার ব্যাপারে আলোচনা হয়েছে। সেহেতু দ্বিপাক্ষিক পর্যায়ে সরকার এটা আলোচনা করছে, এটা ওনারা সম্পূর্ণ সচেতন, এটা আমাদের বলার অপেক্ষায় ওনারা নেই। স্যার বিনিয়োগের বিষয়টা বললেন, এদিকে স্যার তো পাবলিক এক্সপেন্ডিচারের সিচুয়েশন তো ব্যাড শেপের একটা অংশ। আপনার পাবলিক এক্সপেন্ডিচারের ভিতরে আমরা যেটা দেখব আশা করি সেটা হলো যে ওভার দ্য ইয়ার্স আমরা ট্রেন্ড অ্যানালিসিস করতেছি না। আমি আরেকবার আপনাদের বলে দিই, আমরা ট্রেন্ড অ্যানালিসিস করছি না, আমরা এই মুহূর্তে স্ট্যাটাস অ্যানালিসিস করছি। স্ট্যাটাস অ্যানালিসিস করতে গিয়ে যেটুকু ট্রেন্ড বুঝতে হয় সেটুকু বুঝবো সেটা। এবং পাবলিক এক্সপেন্ডিচারের ভিতরে তো সবচেয়ে বড় আলোচনা হলো শিক্ষা এবং স্বাস্থ্য খাতে টাকা পায় নাই, বরাদ্দর ক্ষেত্রে বড় ধরনের ব্যত্যয় হয়ে গেছে। সো শিক্ষা স্বাস্থ্য খাতে বরাদ্দ পেল না এবং কিভাবে না পাওয়াটাই যে বড় একটা সমস্যা, এইটাই আমরা বলবো। সামাজিক সুরক্ষার খাতে টাকা নাই সেটাই কথা আমরা এইখানে বলবো। সেখানে যদি হিসাবের গরমিল থাকে সেগুলির কথা বলা হবে, এইটাই আর কি। তো সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়নের একটি অংশই হচ্ছে আপনার এই সরকারি ব্যয়ের কাঠামো, সেই সরকারি ব্যয়ের গুণগত মান এবং কার্যকারিতা, এই বিষয়গুলো তো আছে। এবং তার বরাদ্দের যে তরিকা আমরা দেখেছি সেটাও আর কি। হয়েছে রে বাবা, বাড়ি যান, অনেক হয়েছে।